কোনো না কোনোভাবে হচ্ছে যে ক্ষমতা, সেই ক্ষমতা উনার কাছে নিয়ে নেবেন। এবং উনি বাংলাদেশের যে শাসন ব্যবস্থা রয়েছে, সেই শাসন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ মূলত যে উপদেষ্টা পরিষদটি রয়েছে, সেই উপদেষ্টা পরিষদকে ভেঙে দেওয়া হবে। এ ধরনের একটি কথাবার্তা শোনা যাচ্ছে। এখন সেনাবাহিনীর যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেটা তিনি পেকে বসেছেন। তার কথা হলো এমন একটা শর্ত তিনি আরোপ করেছেন ইউনূসের উপরে যে যদি রোহিঙ্গাদেরকে ফেরত দিতে রাজি হয় বার্মা, তাহলে আমরা করিডোর দিব, যেটা কোনোদিনও সম্ভব নয়। সেটা ওয়াকার ভালো মতোই জানে। অর্থাৎ ওয়াকার করিডোর দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে, কারণ দেশের স্বার্থ বিরোধী কাজ ওয়াকার করবে না, কারণ সে জাতির সামনে এই অবস্থায় সামরিক বাহিনী ছাড়া এই দেশকে, সামরিক বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া ছাড়া এই দেশকে কন্ট্রোল করা একদম অসম্ভব। এই মুহূর্তে একটাই দাবি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি ইমিডিয়েট একটি ব্যবস্থা নিন, আমাদের দেশটাকে বাঁচান। কেন সেনাবাহিনী অ্যাকশনে গেল, কেন পুলিশ গেল না, সেনাবাহিনীকেই যেতে হলো? এখান থেকে নতুন কোনো মেসেজ পাওয়া যায় কিনা? নমস্কার। আজকে যে আপনারা বিশেষ যে ভিডিওর পার্টগুলো আপনারা দেখলেন, বাংলাদেশের রাজনীতি, দুর্নীতি আর ধ্বংসর যেরকম পরিস্থিতি থমথমে হয়ে আছে, সেই বার্তার ভিডিওগুলো আপনারা যে এখন দেখে নিয়েছেন কিছুটা পার্ট, তো সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আসলে ভিডিওর পার্টগুলো কোন দিকে ইঙ্গিত করছে। আর একটা কথা আপনাদেরকে বলবো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন, বেশি কথা না বলে আপনাদেরকে আমি মূল ভিডিওর বিশেষ যে অংশগুলো বাকি আছে সেইগুলো আপনাদের সামনে রাখছি। চলুন। সামরিক বাহিনী ছাড়া এই দেশকে, সামরিক বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া ছাড়া এই দেশকে কন্ট্রোল করা একদম অসম্ভব। 95% মানুষ সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানাবে। ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ, সেনাবাহিনী আর কতটা ধৈর্য ধরবে? আমার শঙ্কা, আমার আতঙ্কের জায়গাটা এই যে যারা বরখাস্তকৃত সামরিক সদস্য কিংবা বিডিআর জওয়ান যারা, এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কে, কিংবা এদেরকে আরো বড় ধরনের পৃষ্ঠপোষকতা দিতে পারে, এদের অর্থ অস্ত্র যোগান দিয়ে আরো বড় ধরনের নাশকতা ঘটাতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করবার নানা রকম ষড়যন্ত্র করতে পারে। সেই জায়গা থেকে আসলে সেনাবাহিনী কি করছে আমি বারবার প্রশ্ন করি। পৃথিবীর দেশে দেশে বিদ্রোহী গোষ্ঠীর সূত্রপাত হয় কিন্তু এসব থেকেই। এই সন্ত্রাসীরা, এই দুষ্কৃতকারীরা, তারাই বিভিন্ন বাহিনী থেকে বরখাস্তকৃতরায় এক সময় বিদ্রোহী গোষ্ঠীতে নাম লেখায়। এই যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী, সেই দেশকে নাস্তানাবুদ করে ছেড়ে দিচ্ছে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়। আমি শঙ্কিত, আমি ভীত, সন্ত্রস্ত যে এই যে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত এদেরকে কেউ কেউ নষ্ট কাজের অ্যাসেট মনে করতে পারে, এদের পেছনে অর্থ ঢালতে পারে, এদের পেছনে অস্ত্র ঢালতে পারে, ঢেলে এদেরকে বিদ্রোহী গোষ্ঠীতে রূপান্তর করতে পারে এবং সেনাবাহিনীর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যেতে পারে তাদের অন্যায় আবদার মেটানোর ক্ষেত্রে। এখন সময়টা কিন্তু এমন, এখন নিরীহ সাধারণ মানুষ, ভালো মানুষ, তাদেরকে অপরাধী হিসেবে ট্রিট করা হচ্ছে, আর সন্ত্রাসীদের স্বর্গরাজ্য পরিণত হয়েছে। এই যে দেখুন, জেল থেকে জঙ্গিদের মুক্তি করে দেওয়া হয়েছে, জেল থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করে দেওয়া হয়েছে। কাজে দেশটা যদি বলেন যে একটা ভয়ঙ্কর অগ্নিগুলির মুখে এই মুহূর্তে অবস্থান করছে, তাহলে ভুল হবে না। এই অবস্থায় সামরিক বাহিনী ছাড়া এই দেশকে, সামরিক বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া ছাড়া এই দেশকে কন্ট্রোল করা একদম অসম্ভব। আমি গতকালকেও বলেছি, পুলিশ কাজ করছে না, প্রশাসন কাজ করছে না, কেউ কাজ করতে পারছে না। এটি দেখতে কি আর অপেক্ষা করতে হয়? অপেক্ষা করবার প্রয়োজন হয় না। কাজেই ভয়ঙ্কর পরিণতির দিকে যাবার আগে, রক্তপাতের পরিণতির দিকে যাবার আগেই সেনাবাহিনীর সেনাপ্রধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আসা উচিত। দেশে এই যে আনস্টেবল অবস্থা, এই অবস্থাটাকে একটা স্টেবল জায়গা আনা উচিত বলেই আমরা দেশের মানুষ মনে করি। আরও একটা কথা এই সাথে বলতে চাই যে সেনাবাহিনী যদি ইতিবাচক পদক্ষেপ নেয়, আমি বিশ্বাস করি দেশের 95% মানুষ সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানাবে। আমি গতকালকেও বলেছি যে গোলাম আজমের ছেলেরা ছাড়া কেউ বলে না যে দেশ ভালো চলছে। কাজেই দেশের 95% মানুষ বলছে দেশ ভালো চলছে না। এই মুহূর্তে একটাই দাবি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনাকে প্রতিদিন বলছি, আবারও বলতে চাই, আপনি ইমিডিয়েট একটি ব্যবস্থা নিন, আমাদের দেশটাকে বাঁচান। প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান দেখা করলেন। প্রধান উপদেষ্টা বললেন, আপনি তো ক্ষমতা দখল করতে চান, আমাকে সরিয়ে দিতে চান। উত্তরে আর্মি চিফ জানালেন, শুরু থেকেই আমি আপনাকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে আসছি, কখনো ব্যর্থ হয়ে ঘটেনি। আপনাকে সরিয়ে ক্ষমতা দখল করার প্রশ্নে আসে না, কেবল দ্রুত নির্বাচনের প্রশ্নে আমি অনর এবং একটা জাতির কাছে দেওয়া আমার অঙ্গীকার। এখান থেকে আমার সরে আসার কোনো সুযোগ নেই। আমি সৈনিক, আমি মুসলমান এবং এক কথার মানুষ, ফলে আপনার সাথে বিরোধের কোনো সুযোগ নেই আমার। আর দেশবাসীর কাছে নির্বাচন প্রসঙ্গে দেওয়া অঙ্গীকারের সাথে আপোষ করাও আমার পক্ষে অসম্ভব। আমরা সৈনিকরা দ্রুত ব্যারাকে ফিরে যেতে চাই।
তাকিয়ে থেকে প্রধান উপদেষ্টা এবার আসলো আসল আলাপে। করিডোর প্রসঙ্গে বললেন, সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিলেন আগে রোহিঙ্গা ফেরত যাবে, এরপরে করিডোর বিষয়ে আলাপ করা যাবে, কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে আমি চাকরিতে যোগ দিয়েছি, একজন সৈনিক হিসেবে আমার পক্ষে শপথ ভঙ্গ করা অসম্ভব। সেনাপ্রধান এবার গলা নিচু করে পাল্টা প্রশ্ন করলেন, স্যার এই মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের লাভ কি হবে? উত্তরে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ দুই হাত ছুঁড়ে ছুঁড়ে কতগুলো অর্থহীন ও অপ্রয়োজনীয় বিষয়ে ক্যানভাস করলেন। ক্যানভাস করতে করতে প্রধান উপদেষ্টা বলে বসলেন, আমাকেও আপনাকে দুজনকেই তো একই পক্ষ আমেরিকার জাতিসংঘ দেখভাল করছে, কাজেই তাদের জন্য কিছু পরিধি দিতে হবে। আর আপনি তাদের অনুরোধে 5 আগস্টের আগে পরে হাসিনার পতন ঘটাতে অনেক অবদান রেখেছেন। এবার সেনাপ্রধান একটু বিব্রত হলেন, কিন্তু পরক্ষণে খুব শক্তভাবে বললেন, স্যার আমি কারো অনুরোধ বা ফোনে কিছু করিনি বা করব না। আমার সৈনিকদের মতামত, কাণ্ডজ্ঞান ও দেশের বাস্তবতার ভিত্তিতে যা সঠিক ছিল তাই করেছি। এখনো সংবিধান ও সামরিক প্রবিধানের বাইরে আমি কিছু করব না। করিডোর নিয়ে আলাপ এখানে শেষ হয়ে যায়। এরপরে প্রধান উপদেষ্টার কাছে সেনাপ্রধান একজন শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করে অবসরের প্রয়োজনীয়তা গুরুত্ব বুঝিয়ে বললেন, বৃদ্ধ সরকার প্রধানও সম্মতি দিলেন। প্রথমবারের মতো সংকট চলে গেল বলে মনে হয়, কিন্তু না, বরের পথ সামনে অপেক্ষা করছিল। সাক্ষাতে প্রধান উপদেষ্টার কাছে আমেরিকা সফরের জন্য ছুটি ও মেয়ের গ্র্যাজুয়েশন সেরেমনিতে যোগ দেওয়ার কথা বলে ছুটি করে নিয়ে আসলেন, কিন্তু ক্যান্টনমেন্টে ফিরে আসার পরে বিপদ হলো। তো যার কথা এখানে বলছিলাম, যে যাকে অবসর পাঠানোর জন্য তিনি হলেন এস এম কামরুল। সাক্ষাতের পরের দিনে সকালে প্রধান উপদেষ্টার কাছে সেনা প্রধানের পক্ষ থেকে বিধি মোতাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও এস এম কামরুল হাসানের অবসরের নোট পাঠানো হলো, কিন্তু সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে রাত প্রধান উপদেষ্টা অনুমোদন দেননি, ফলে রাষ্ট্রপতির কাছেও ফাইল যায়নি। উল্টো এই তথ্য ফাঁস করে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যা দ্রুতই পিএসও সাহেবের কাছে পৌঁছে গেল। পিএসও ছুটলেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের কাছে। জুলাই আগস্ট আন্দোলনে উনি আন্দোলনকারী ছাত্র নেতাদের আশ্রয় অর্থ দিয়ে সহায়তা করেছিলেন। এবার এস এম কামরুল হাসানকে সহযোগিতা করলেন। কামরুলের বিপদ কেটে গেল, কিন্তু বিপদ ধেয়ে আসলো 3 বাহিনীর উপর। প্রধান উপদেষ্টার নির্দেশে পিএসও কামরুল হাসান 3 বাহিনী প্রধানের চাকরিচ্যুত প্রজ্ঞাপন তৈরি করে বঙ্গভবনে পাঠালো। একই সাথে 3 বাহিনীর 3 প্রধানের নামও তালিকা প্রজ্ঞাপনাকারে পাঠানো হলো। বিদ্যুৎ যুদ্ধের খবর পৌঁছে গেল ক্যান্টনমেন্টে। এদিকে প্রজ্ঞাপনা ফাইলও বঙ্গভবনের শেডার মেশিনে ঢুকে গেছে। সেই যে ক্যান্টনমেন্টে উত্তপ্ত হলো, সেটা আর থামছে না। এর মধ্যে খবর বেরিয়েছে এই ইস্যুতে রাষ্ট্র সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং ক্যান্টনমেন্টে ছড়িয়ে গেছে খবর। অফিসার ও সৈনিকরা সেনাকক্ষের পক্ষে ব্যাপকভাবে ঐক্যবদ্ধ হয়েছে। সেনাপ্রধান হিসেবে দুবারই লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুলের নাম সুপারিশ করেছিল প্রধান উপদেষ্টা, বিমান নৌবাহিনীর সুপারিশকৃত নাম করতে পারেনি। এখানে বিষয় হলো, যখন এস এম কামরুলের কাছে খবর গেল, কামরুল জাতিসংঘের আবাসিক প্রতিনিধি দ্বারা এবং মার্কিন রাষ্ট্রদূতের দ্বারস্থ হয়ে তার পথ ফিরে পাওয়ার পরপরই 3 বাহিনীর প্রধানকে বরখাস্ত করার জন্য ইউনুসকে এবং খলিলুর রহমান এবং এই এস এম কামরুল একই লবিংয়ের লোক, তারা বুদ্ধি করে 3 বাহিনী প্রধানকে চাকরিচ্যুত করার জন্য নোট পাঠালো, কিন্তু সেটা সেনাপ্রধান আটকে দিল। এবং ক্যান্টনমেন্টের যে গুজব, উত্তেজনা ছড়িয়ে পড়ছিল, অনেকে বলছিল গুজব, সত্যি আসলে ঘটনা বাস্তবতা আপনারা নিজেরাই বুঝছেন। ক্যান্টনমেন্টে অনেক কিছু হয়েছে এবং ওয়াকারের অবস্থান পরিষ্কার। তার কথা হলো যে যদি করিডোর দিতে হয় তাহলে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। এখন রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়টা আসলে জান্তা সরকারের উপর এবং যারা বর্তমানে দখল করে আছে আরাকান আর্মির উপর। যদি আরাকান আর্মি এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে রাজি থাকে, ফেরত নিতে রাজি থাকে, সেক্ষেত্রে করিডোর দেওয়া যেতে পারে। আমরাও এটা যৌক্তিক মনে করি যদি সেটা করে, কিন্তু রোহিঙ্গাদের ফেরত দিবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই, অথচ তাদেরকে করিডোর দিতে হবে। সেনাপ্রধান এই বাস্তবতার প্রেক্ষিতে যখন দেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে, তখনই এখানে তার বিপক্ষে দাঁড়িয়ে গেছে কারা? জামাতি, এনসিপি নামক এই জঙ্গিরা এবং ইউনুসের সাথে তাল মিলাচ্ছে এই জামাতিরা, এনসিপিরা, যার ফলে তারা ইউটিউবে, ফেসবুকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নামে নানান ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে, তাকে কখনো গ্রেপ্তার করাচ্ছে, তাকে কখনো সরিয়ে দিচ্ছে, উৎখাত করছে, এই ধরনের আওয়ামী লীগের দালাল বলে ট্যাগ দিচ্ছে। বাস্তবতা ভিন্ন। বাস্তবতা সেনাপ্রধান স্পষ্টই বলেছে দেশের সার্বভৌমত্ব রক্ষাতে এবং একটা নির্বাচিত সরকার আনয়নের ব্যাপারে তার ভূমিকা যথেষ্ট গুরুত্ব বহন করে এবং সেই প্রচেষ্টায় চালাচ্ছে যাতে একটা নির্বাচিত সরকার আসে, দ্রুত ইলেকশন হয়, জাতির কাছে দেওয়া ওয়াদা যেন তিনি পালন করতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চাচ্ছে, যদি নির্বাচিত সরকার হয় তাহলে এখানে করিডোর দেওয়া সম্ভব হবে না। সুতরাং অনির্বাচিত সরকার দিয়ে যা মন চায় সেটা করানো যাবে। যেমনটা ইউনুসকে তারা পাপেট হিসেবে এখানে বসিয়েছে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য এবং একে একে এজেন্ডাগুলো বাস্তবায়ন হতে শুরু করেছে। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন ইতিমধ্যে বন্দর তাদের হাতে তুলে দিয়েছে। এখন করিডোর নামক সামরিক ঘাঁটি স্থাপন করবে, এখানে মিলিটারি বেস স্থাপন করবে, পাশাপাশি সেন্ট মার্টিনে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আমেরিকার যে চাওয়া সেটা একমাত্র আমেরিকা আদায় করতে পারে। সেনাপ্রধান অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন রাষ্ট্রপতি। এই যে বিষয়বস্তুগুলো কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন লক্ষ্য করছি, তেমনি বিভিন্ন পক্ষের অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা বিভিন্নভাবে তাদের তথ্য উপাত্তের ভিত্তিতে এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করে যাচ্ছেন। এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের যে সংকট দেখা দিচ্ছে, সেই সংকট অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারও বেশি দিন যে থাকবে না, এই বিষয়টি নিয়েও কিন্তু ইতিমধ্যে নানা ধরনের সমালোচনা হচ্ছে বা চলছে এবং বিভিন্ন বিশ্লেষক কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে দ্রুত তাদের ক্ষমতা হারাবে এই বিষয়টি নিয়েও কিন্তু বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করে ফেলেছেন বা ব্যাখ্যাও তারা দিয়ে দিয়েছেন। তাহলে প্রকৃতপক্ষে কি ঘটতে চলেছে বা কি হতে পারে, এর পিছনে কি রহস্য রয়েছে? এখানে মূলত 2 পক্ষ কাজ করছে। প্রথম পক্ষ হচ্ছে সরাসরি আমি বলছি আওয়ামী লীগের একটি পক্ষ, এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে যারা এনটি আওয়ামী লীগ বা বিপ্লবী সরকার গঠনের পক্ষে তারা। মূলত জুলাই আগস্টে যারা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তারাই এখানে মুখ্য ভূমিকা পালন করছে। এখন প্রথম পক্ষ আসলে কি বলছে? প্রথম পক্ষ বলছে যে তাদের যে একজন সেনাপ্রধান, সেই সেনাপ্রধান প্রকৃতপক্ষে আওয়ামী লীগ শাসন আমলের এবং আওয়ামী লীগের একজন নিযুক্ত রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশে
রয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী সেনাপ্রধান কোনো না কোনোভাবে হচ্ছে যে ক্ষমতা, সেই ক্ষমতা উনার কাছে নিয়ে নিবেন এবং উনি বাংলাদেশের যে শাসন ব্যবস্থা রয়েছে, সেই শাসন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ মূলত যে উপদেষ্টা পরিষদটি রয়েছে, সেই উপদেষ্টা পরিষদকে ভেঙে দেওয়া হবে। এ ধরনের একটি কথাবার্তা শোনা যাচ্ছে এবং দ্বিতীয় পক্ষ আসলে কি বলছে? দ্বিতীয় পক্ষ বলছে বা চাচ্ছে যে একটি বিপ্লবী সরকার গঠিত হোক এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান প্রধান উপদেষ্টা রয়েছেন। এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে, এই সংবিধান কোনোভাবে তারা মানছে না, তারা নতুন সংবিধান প্রণয়ন করতে চায়। এই যে এই সকল বিষয়বস্তু ঘিরেই কিন্তু এই নানান আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় বলে নিই, বর্তমান সেনাবাহিনীর অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে বা এক পক্ষ যেভাবে বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা নেবে, এর পেছনে কিন্তু বিভিন্ন দৃশ্যমান কারণ রয়েছে। দৃশ্যমান কারণগুলোর মধ্যে লক্ষ্য করবেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু সেনা তৎপরতা খুব বেড়ে গেছে। আবার অন্যদিকে লক্ষ্য করবেন যে সেনা তৎপরতা কিছু একটা কমে গেছে। এখন কোন দিকে কমছে? সেনা তৎপরতা কমছে সাধারণত যে সকল আন্দোলনগুলো হচ্ছে, সেই সকল আন্দোলনগুলোতে আসলে সেনাবাহিনী কঠোর কোনো ভূমিকা পালন করছে না। তারা যে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন, সেই নিরাপত্তাটুকু দিচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এই বিগত 7 মাস পর্যন্ত আমরা সেনাবাহিনীকে যেভাবে লক্ষ্য করেছি, সেনাবাহিনী কিন্তু বর্তমানে সেভাবে নেই। এখন এখানে অনেকেই দাবি করছেন যে সেনাবাহিনী আসলে ব্যারাকে ফিরতে শুরু করেছে বা তারা নিষ্ক্রিয় হয়ে বসে আছে। কিন্তু হঠাৎ করে সেনাবাহিনীর তৎপরতা কিন্তু ঢাকা শহর জুড়ে আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে সেনা সদরের যে অফিসিয়াল বার্তা দেওয়ার জায়গাগুলো রয়েছে, সেখানে তারা কিন্তু তাদের যে মোবাইল নাম্বারগুলো রয়েছে, তারা স্থানভেদে মোবাইল নাম্বারগুলো আপডেট করে দিয়েছে এবং সেখানে বলেছে যে যেকোনো ধরনের অপরাধ, যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য বিপদে এই সকল নাম্বারে যেন যোগাযোগ করা হয়। যদিও পূর্বে এরকম ছিল, তবে প্রত্যেকটি এলাকা ভিত্তিক কিন্তু এমন তৎপরতা ছিল না। এটি কিন্তু একটু বাড়তি তৎপরতা বলে মনে হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য। আবার আপনারা লক্ষ্য করবেন যে সেনা সদরে যে একটি বিক্ষোভের বিষয় আমরা লক্ষ্য করেছি, সেখান থেকেও কিন্তু সেনাবাহিনীর মধ্যে এক ধরনের গোলযোগ তৈরি হচ্ছে। এই বিষয়টি নিয়েও কিন্তু এক ধরনের আন্দাজ পাওয়া যাচ্ছে বা আমরা লক্ষ্য করছি, যার ফলশ্রুতিতে এই যে ক্যান্টনমেন্ট রয়েছে, ঢাকা ক্যান্টনমেন্ট, এর আশপাশের বিভিন্ন এলাকায় কিন্তু সভা সমাবেশ, বিক্ষোভ ইত্যাদি বিষয়বস্তু তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেনা তৎপরতা যেরকম ছিল সেরকম স্বাভাবিক অবস্থায় রয়েছে। ঢাকায় অতিরিক্ত একটু তৎপরতা বৃদ্ধি হয়েছে। এখন এই তৎপরতাও কিন্তু একটু বাড়তি চিন্তার বিষয়। হঠাৎ করে কেন সেনাবাহিনী এত তৎপরতা শুরু করলো? এর পিছনে আসলে কি কারণ রয়েছে? দেখুন, জাতীয় নিরাপত্তা বা সেনাবাহিনীর নিজেদের অভ্যন্তরীণ যে নিরাপত্তা, সেই নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নিরাপত্তার জন্য দেশের সর্বোচ্চ যে বাহিনী সুশৃঙ্খল, সেই বাহিনী কিন্তু তাদের যে তৎপরতা রয়েছে, সেই তৎপরতা বৃদ্ধি করতে পারে, আবার কমাতে পারে। কিন্তু এই যে সেনাবাহিনী বেশ কিছু মিটিং হয়েছে আওয়ামী লীগের, সেগুলোতে কিন্তু কোনো প্রকার বাধা দেয়নি। আবার প্রশাসন যারাও রয়েছে, তারাও কিন্তু কোনো প্রকার বাধা বিপত্তি দেয়নি। যদিও মিছিল পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, কিন্তু মিছিল চলাকালীন সময়ে আমরা কিন্তু এই বিষয়টি লক্ষ্য করিনি। এখন এখানে আসলে প্রশ্ন যেটি দাঁড়িয়েছে, তাহলে কি সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকায় চলে যাচ্ছে কিনা বা সত্যিই ব্যারাকে ফিরে চলে যাচ্ছে কিনা? আমি মূলত এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এবং সেটি হচ্ছে নিরপেক্ষ নয়। সেনাবাহিনী তাদের নিরাপত্তার স্বার্থে দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতির স্বার্থে বিভিন্ন তৎপরতা বা বিভিন্ন কর্মসূচি তারা পালন করছে। তাহলে এখানে সেনাবাহিনীর বা সেনাপ্রধানের কাছ থেকে আসলে কিছু একটা হবে, এই ধরনের বিষয়বস্তু আশা করা সম্পূর্ণরূপে বোকামি। কারণ ওনার যে বক্তব্য, সেই স্টেটমেন্টগুলো থেকে কিন্তু এই ধরনের কোনো বিষয়বস্তু আমরা লক্ষ্য করিনি। আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, উনি কিন্তু এখনও বলছেন যে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিতেও পারেন। সুতরাং এই যে বিষয়বস্তু রয়েছে, এই বিষয়বস্তু আসলে আমি মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে আসলে এই ধরনের কোনো কিছু হবে না।